স্যার হ্যাঁ, ওই আগের লেকচার থেকে মানে আপনি যাদবপুরের সেমিনারে যে বক্তব্যটা বলেছিলেন সেটা আমাদের কাছে খুব ভালো লেগেছিল, এবং এর আগের সেশনটা, এর আগের লেকচারটা সেটাও আমাদের কাছে খুব প্রাঞ্জল ছিল। অর্পিতাদি যে প্রশ্নগুলো করেছিল সেখান থেকে একটা প্রশ্ন আমার রয়েছে, প্রশ্ন ঠিক নয়, মানে একটা অবজারভেশনের মতো। যখন শ্রী রামকৃষ্ণ বলছেন যে ওনার কালী দর্শন সম্পর্কে, উনি তো বেসিক্যালি কালী আর ব্রহ্ম দুটোকে এক করেই বলেছেন। এবার আমরা এটাকে অনেক রকম ভাবে অনেক আহ, মানে ফ্রেমওয়ার্ক থেকে এগুলোকে অ্যানালাইজ করতে পারি, যে হয়তো এই কথাগুলো একটা হ্যালুসিনেশন টাইপ হতে পারে, বা আরো অন্যান্য কোনো এক্সপ্লেনেশন এর মধ্যে আসতে পারে, সেটা আর্গুমেন্টেশনের লেভেলে হয়তো আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, কিন্তু ফেথের লেভেল থেকে কারণ কান্ট তো এটা খুব ডিরেক্টলি বলেছেন যে এইগুলো তো এরকম জায়গা থেকে খুব একটা কারণ ওনার ফ্রেমওয়ার্ক বুঝলে যে সেখানে কিন্তু এরকম জায়গাটা থাকে না। তো ফলে কেউ কারু কোনো নিজের পার্সোনাল ফেথের লেভেল থেকে যখন গডকে দেখে বা এরকম কোনো রিয়েলাইজেশনস করে, সেটা যখন আদার্স মাইন্ডের ক্ষেত্রে যেভাবে প্রশ্নগুলো ওঠে, সেই ধরনেরই একটা প্রশ্ন। যেমন যে যখন উনি বলছেন যে এরকম একটা রিয়েলাইজেশনস আমার হচ্ছে, যেখানে আমি বুঝতে পারছি যে সবকটা হচ্ছে গিয়ে একই বাউন্ডারিতে হচ্ছে গিয়ে সবকটা মিলে যাচ্ছে। তো সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে মানে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে শ্রী অরবিন্দ পর্যন্ত। আমি তোমায় একটু থামাচ্ছি, মানে তোমার প্রশ্নটা বোঝার জন্যই থামাচ্ছি। ওই হ্যাঁ। তুমি এত হড়হড় করে এতগুলো বলছো, এর মধ্যে এত ইস্যুজ আছে, তার হ্যাঁ। জন্য একটু থামাতে হচ্ছে। হুম। একই বাউন্ডারিতে সব মিলে যাচ্ছে, এই কথাটার মানে কি বলতে চাইছো? মানে আমি এটাই বলছি যে যখন উনি এইরকম রিয়েলাইজেশনস হচ্ছে যে সব কথাগুলো, সব থিওরি গুলো, সব রকম যে একটা জেনারেল সেন্সে যে একজন স্টুডেন্টের কাছে, মানে শ্রী হচ্ছে গিয়ে স্বামী বিবেকানন্দ যখন যাচ্ছেন, তিনি তো একজন স্টুডেন্ট হিসেবে সেখানে যাচ্ছেন। এবার সেখানে গিয়ে তখন তিনি দেখাচ্ছেন কোথায় কালী, কোথায় ব্রহ্ম, কোথায় এই এই সমস্ত যে সমস্ত প্রশ্নগুলো উঠছে, আমাদেরও এই লেভেলে একটা প্রশ্ন ওঠে। কিন্তু যখন এই রকম মানে পুরোপুরি এই ব্যবস্থাপনার আমরা এরকম একটা উত্তর দেওয়ার চেষ্টা করি যে এটা তো ওর পার্সোনাল রিয়েলাইজেশনস, ফলে পার্সোনাল রিয়েলাইজেশনস যখনই হবে তখনই আমাদের কাছে অন্যান্য অনেক কাউন্টার আর্গুমেন্ট উঠে আসে। যেমন আমি বলতে পারি যে কালীর রিয়েলাইজেশনস যেমন ভাবে হচ্ছে ওনার কাছে, ব্রহ্মের রিয়েলাইজেশনস এই দুটো ওনার কাছে আইডেন্টিক্যাল মনে হচ্ছে, কথামৃততে আমরা এরকম দেখতে পাই। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এত নলেজেবল পার্সন শ্রী রামকৃষ্ণ থেকে মানে বিবেকানন্দ থেকে শুরু করে, বা আমরা যখন দেখি শ্রী অরবিন্দের জায়গা থেকে যখন ওনার এই রিয়েলাইজেশনস গুলো হচ্ছে, তখন উনি পুরোটাকে একটা সেন্সে গিয়ে বুঝছেন যে না সত্যি সত্যি একটাই কনসাস বিইং বা এই সমস্ত এই জায়গা থেকে। তখন আমাদের কাছে এরকম প্রশ্ন উঠে যে আদৌ এরকম কোনো কিছু কি এক্সিস্ট করে যেটাকে আমাদের কাছে মনে হয় যে আমরা হয়তো পুরোপুরি হোলিস্টিক বিচারে যদি আমরা দেখি, আর্গুমেন্টেশনস এর জায়গা থেকে দেখি, বা এরকম কোনো লজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যদি দেখি, তখন হয়তো আমাদের মেলাতে অসুবিধা হয়। কিন্তু ফেতের জায়গা থেকে দেখলে সেটা একটু মিলে যায়। কান্টের দিক থেকেও কিছুটা এই জায়গা দাঁড়ায়, যেমন ওই কজালিটির জায়গাটা যেখানে একটা ডিটারমিনিস্টিক ওয়ার্ল্ড রয়েছে, যেখানে ওই মানে ল অফ কজালিটি বা এই সমস্ত যেখানে রয়েছে, সেখানে তো এই জায়গাগুলোকে কোনোভাবেই ম্যাচ করা যায় না। কিন্তু তবুও আমাদের কাছে এই মানে পোর্শনসটা জাগে, যে যে কথাটা আপনার সাথে আগে আমি বলছিলাম একটা সময়, যে নেচারের পারপাসিভনেসটাকে দিয়ে যে যেভাবে উনি ব্যাখ্যা করছেন, বা এই সমস্ত জায়গাগুলোকে আপনি কিভাবে আপনার অবজারভেশন দিয়ে আপনি এতদিন এগুলোকে চর্চা করে আপনি আপনার রিয়েলাইজেশনসটাকে আমি জাস্ট জানতে চাইছি। হ্যাঁ, এটা একটা প্রশ্ন। আর এই রিলেটেড বা অন্য অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু এইটা নিয়ে কারোর 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 কোনো প্রশ্ন থাকলে বলো, না হলে আমি কিছু কথা বলবো। আরো যদি প্রশ্ন থাকে বা কোনো উত্তর থাকে, কোনো সাজেশন থাকে, সেটা যদি কেউ বলো তাহলে সেটা বলো। এইটা রিলেটেড শুধু এইটুকু প্রশ্ন, তারপরে প্রশ্ন আমি পরে নিচ্ছি। কিন্তু এটা নিয়ে আর কারোর কিছু আছে প্রশ্ন? ওর প্রশ্নটা কি আদৌ বোঝা গেল? আমি একটা কিছু বুঝেছি বলে মনে করছি। আমার কাছে একটু ধোঁয়া লাগছে, মানে এক্স্যাক্টলি ওর জিজ্ঞাসাটা কি, কারণ ও বারবার ফেথ এর শব্দটা উল্লেখ করছে।
মানে ফিলসফির মাটিতে দাঁড়িয়ে আমরা আমাদের কাছে তো ফেথ আর বিলিফ এই দুটো আলাদা জিনিস। তো অ্যাকচুয়ালি ফেথ বলতে কি বোঝাচ্ছে সেটা একটু যদি বলে, আর পুরোটাকে আম, যদি একটা কোয়েশ্চেনের ফর্মে যদি একটু বলে, আমার আমার অন্তত, বাকিদের জানি না, আমার একটু ফর্ম করতে অসুবিধা হলো। হ্যাঁ, আচ্ছা। মানে আমি একটু উদয়কে একটু হুম। আর্টিকুলেট করি, তারপরে দেখো উদয় আমি ঠিক বলছি কিনা। কিছু অংশ, মানে তুমি অনেক আচ্ছা। কথা বলছো, তার ভেতর কিছু অংশ বলছি। তুমি হ্যাঁ, বড় হ্যাঁ, ইস্যুস বলে দিয়েছো, তার কিছু অংশ বলছি। মানে ফেথ আর অর্পিতাদি যেটা বলছে যে ফিলসফিক্যালি আমরা ফেথ আর বিলিফের মধ্যে একটা পার্থক্য করি। হ্যাঁ, বিলিফের সপক্ষে আমাদের কোনো জাস্টিফিকেশন দেওয়ার একটা দায় থাকে। আমাকে যদি আমার যদি কোনো একটা বিলিফ থাকে যে যেরকম যে উদয় ভালো ছেলে, তখন কেউ আমায় প্রশ্ন এরকম করতেই পারে, তার রাইট আছে, কেন তুমি এরকম বিলিভ করো উদয় ভালো ছেলে, আমার কাছে তো ভালো ছেলে মোটেই নয়। তখন আমায় জাস্টিফিকেশন দিতে হবে। কিন্তু ফেইথের ক্ষেত্রে জাস্টিফিকেশন চাওয়ারই দরকার নেই। হ্যাঁ, দুটো আলাদা জিনিস। ফেইথটা আমার ফেইথ, আমি উদয়কে বিশ্বাস করি। ওই বিশ্বাস মানে আস্থা অর্থে, যে উদয়ের উপর আমার ফেথ আছে, যে উদয় আমায় ঠকাবে না। এখন এটা কেন আছে কেউ কিছু বলতে পারে না, আমি এতই স্নেহ করি তাকে, আমি করি। তো আমি তো কেন আমি নিজেও জানি না যে কেন আমি তোমাকে এতখানি তোমার উপর ফেথ আছে আমার। কাজেই ফেথ আর বিলিফ আলাদা। এখন উদয় যে প্রশ্নটা করছিল সেটা কিন্তু পার্টিকুলারলি ফেথ নিয়ে, কিন্তু ফেথের অনেক সেন্স হতে পারে, কিন্তু কান্ট তো ফেথের সেন্স বেঁধে দিয়েছেন। সেইটার মধ্যে থেকে হয়তো উদয় প্রশ্নটা করছিল যে কান্ট যে অর্থে ফেথ কথাটা বলেছেন, কারণ উনি তো বলেছেন যে আমি নলেজকে লিমিট করেছি ফেথের জায়গা করবার জন্য। একদম ক্লিয়ার বলেছেন যে নলেজকে আমি বেঁধে দিলাম, যে নলেজের ডোমেন এখানে, তার বাইরে তুমি বেরিয়েও না, নলেজ বেরোবে না, বাকিটা ফেথের রাজ্য। তারপরে গিয়েও কান্ট ওই ফেথ নিয়ে নানা রকম কারুকার্য করেছেন এবং ফেথের উপর একটা পুরো কাসল খাড়া করেছেন, শুধু ফেথের উপর দাঁড় করিয়ে। এখন উদয়ের প্রশ্ন হচ্ছে যে এটা, ওর প্রশ্নের এই জায়গাটা আমিও খুব স্পষ্ট করে বুঝিনি এটা। আহ, মানে ও জিজ্ঞাসা করছে যে আপনি এটাকে কিভাবে দেখেন, এটা সম্ভব কিনা। এখন ওর প্রশ্ন দুটো মানে হতে পারে। আমি ফেথ ইন জেনারেল সেটাকে কিভাবে দেখি, আরেকটা হচ্ছে আমি কান্ট ফেথ নিয়ে যে ফেথের জায়গা নিয়ে যা যা করেছেন সেইটাকে আমি, সেটা একটা বিশাল জায়গা, সেটাকে আমি ওভারঅল কিভাবে দেখি। এটা ওর প্রশ্নের একটা অংশ বলে আমার মনে হচ্ছে। আমি কি ঠিক বললাম উদয়? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি স্যার, এটাই যে আমি খুব একটা এক্সাম্পলের সাথে এই কথাটা বলছি, যে যখন শ্রী রামকৃষ্ণের এরকম রিয়েলাইজেশন হচ্ছে কালী সম্পর্কে, মানে স্পেশালি কালী সম্পর্কে, কারণ কালী আর ব্রহ্ম এই দুটোকে তিনি এক করেই বুঝেছেন। এবার মানে কথামৃততে আমরা তাই পাই, ওনার ওই মহেন্দ্রনাথ দত্তের কথাতেও আমরা এরকম ধরনের একটা কনসেপ্ট পাই। এবার সেখানে যখন এরকম ধরনের রিয়েলাইজেশনস গুলো হচ্ছে, যে অরবিন্দের বেলাতে বা স্বামী বিবেকানন্দের বেলাতে যারা শিষ্য রূপে ওরা গ্রাহ্য করছে, ফেথের কনসেপ্টটা তো অনেকখানি আর্গুমেন্টেশনের জায়গাটা থাকে, বিলিফের ক্ষেত্রে তো এগুলো থাকে না, ফলে বিলিফের ক্ষেত্রে আমার এই প্রশ্নটা নেয়নি। তুমি উল্টো বললে, বিলিফের ক্ষেত্রে আর্গুমেন্টেশনের জায়গা থাকে, ফেথের ক্ষেত্রে নেই কোনো আর্গুমেন্টেশনের জায়গা। তোমার ফেথ আছে, আমি কি করব? তোমার আচ্ছা ফেথ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি একটু গুলিয়ে দিলাম। তো তাহলে যদি এরকমটা হয় যে মানে তারা তো কেউ এরকম খুব মানে যেমন হয় যে কেউ একটা খুব বেসিক সেন্স থেকে বলছে, বা এরকম এত বড় মানে মনীষী তারা, তারা হচ্ছে গিয়ে পুরো ভারতবর্ষের পথ দেখাচ্ছেন। এবার সেখানে গিয়ে আমাদের তো কোথাও একটা মানে এরকম জায়গা থেকে থাকে যে আমরা হয়তো এরকম প্রচুর রকম ডিবেট করলাম, বা এরকম প্রচুর আলোচনাও হয়তো হলো, কিন্তু আলটিমেটলি কোথাও গিয়ে একটা মানে নিজের কাছেও মনে হচ্ছে যে মানে এরকম হয়তো এক্সিস্টেন্স রয়েছে, যে যেখানে আমরা হয়তো মানে এরকম ফিল করতে পারি যে আদৌ এরকম
মানে কোনো এরকম একটা অ্যাবসুলেট বিং এর কথা, কোনো কনসেপ্ট বিং এর কথা, যেখানে সত্যি সত্যি এরকম কোনো রিয়েলাইজেন্স হয়, মানে সেটা তো আমরা রিয়েলাইজ করতে পারছি না। এবার এই উত্তরটা যদি এরকম ভাবে দেওয়া হয় যে মানে ওই যেমন ভাবে উদাহরণ দেওয়া হয়, যতক্ষণ না পর্যন্ত কেউ মা হচ্ছেন ততক্ষণ পর্যন্ত কেউ বলতে পারেন না যে মা হওয়ার অনুভূতিটা কেমন। তাহলে তো পুরোপুরি সাবজেক্টিভ একটা নোশন দাঁড়িয়ে যায়। কিন্তু আদার্স মাইন্ডের ক্ষেত্রে কেমন ভাবে এটা রিপ্রেজেন্ট হবে, যে তারা কিভাবে দেখবে, বা তারা তাদের অ্যাপ্রোচ গুলো কেমন হবে, বা আপনি এক্স্যাক্টলি এটা কি বোঝেন এতদিনের একটা মানে এর পরে চর্চার ফলে, না আমার এটা খুব জানার ইচ্ছে। কিন্তু খুব বেসিক লেভেলেরই একটা প্রশ্ন, এটা খুব একটা ফিলোসফিক্যাল প্রশ্ন নয়, হয়তো ননসেন্স কোশ্চেন, কিন্তু আমার খুব জানার ইচ্ছে আপনার অবজারভেশনটাও। আচ্ছা, আমার পার্টিকুলার অবজারভেশন যদি তুমি জিজ্ঞাসা করো, দুরকম, একটা কান্টের উত্তর, একটা আমার উত্তর। তুমি যদি জেনারেলি এখন যেমন তুমি জিজ্ঞাসা করছো আমার উত্তর কি, প্রথম তোমার লজিকটা বুঝতে হবে। এখানে একটা একটা কথা লজিকে খুব প্রচলিত আছে, ওনাস অফ প্রুফ। যে কোনো ক্লেম করবেন, দেখো আমার যখন পার্সোনাল কোনো এক্সপিরিয়েন্স হয়, আমার এক ছাত্রী আমার কাছে এসেছিল, নাম বললে তোমরা চিনে যাবে তাই আমি বলছি না। তার বাবা মারা গেছে, সে বলছে যে আমি বুঝতে পারি বাবা আমার সাথে কথা বলছে, আমি এইটা নিয়ে কথা বলছেন, আমার এরকম এক্সপিরিয়েন্স হয়, আমি বুঝতে পারি আহ, বাবা আসেন কথা বলছেন, তো এইটা নিয়ে আমি আপনার কাছে পিএইচডি করতে চাই। আমি বললাম এটা নিয়ে তো পিএইচডি হয় না, এরকম, এটা একটা প্যারাসাইকোলজির বিষয়, এবং পৃথিবীর কোনো বড় ইউনিভার্সিটিতে প্যারাসাইকোলজির কোনো ডিপার্টমেন্ট আছে এরকম তো আমার জানা নেই, যে প্যারাসাইকোলজি নিয়ে কোনো ডিপার্টমেন্ট আছে। কেউ ওরকম হিপনোটিজম সেখানে চর্চা হয়, সেখানে ওই রকম ধরনের জিনিস, যেগুলো সুথসেইং, হিপনোটিজম, এগুলো নিয়ে চর্চা হয়। তো এরকম ডিপার্টমেন্ট কোথাও আছে তো আমি জানি না। আর ফিলসফি ডিপার্টমেন্ট তো এর চর্চা হতেই পারে না, মানে কি করে হবে? আমি করাতে পারবো না, অন্তত কেউ করাতে চাইলেও তো আমি পারবো না, কারণ আমার তো এরকম এক্সপিরিয়েন্স হয় না, আমি কি করব? এখন এখানে যেটা একটা তুমি আলোচনা করবে, ধরো আলোচনা করবে, যারা শিষ্যরা কি, শিষ্য মানে কি? শিষ্য মানে যে আমি যা বলবো সেটাই হ্যাঁ হ্যাঁ করবে, তাই তো? শিষ্য কথাটার মানেটাই তাই। তাই শিক্ষক ছাত্র আর গুরু আর শিষ্য দুটোর মধ্যে পার্থক্য আছে, একটু একটু পার্থক্য আছে, বা করা যায়। শিক্ষক ছাত্র শিক্ষককে প্রশ্ন করে সবটা যাচাই করে নেবে, শিক্ষকের ওটা দায়িত্ব। গুরুর দায়িত্ব প্রবচন দেওয়া। গুরু প্রবচন দেন, শিক্ষক শিক্ষা দেন। শিক্ষাটা যাচাই করে মেপে ঝুঁকে ঘষে মেজে নিতে হয়। সে ঘষে মেজে ছাত্র দরদাম করে নেবে, দিলেই নেবেন, যা দিচ্ছি তাই দিয়ে নিয়ে নিল, এরকমটা হয়। কিন্তু শিষ্য যখন প্রবচন শুনছে, সে তো প্রবচন শুনছে, যা বলছে সেটাই ঠিক। দুটোর মধ্যে পার্থক্য আছে। তখন প্রবচনের, যিনি প্রবচন দিচ্ছেন তার কোনো দায় নেই প্রমাণ দেওয়ার, গেল প্রবচন। এবার গুরু যখন শিষ্যকে বলছেন, গুরু যদি কোনো দাবি করেন, এখন এই ওনাস অফ প্রুফটা আমি বলছি, মানে প্রমাণের দায়ভার কার, এটা সবসময় খেয়াল রাখতে হবে। যিনি দাবি করবেন প্রমাণের দায়ভার তার তার হলো। তুমি এটা দাবি করলে যে আমার ঘরে একটা ড্রাগন আছে, করে আমায় বললে আপনি দেখান আপনার ঘরে ড্রাগন নেই, আপনি প্রমাণ করুন, হবে না। তুমি যদি বলো আমার ঘরে ড্রাগন আছে, তোমায় প্রমাণ করতে হবে, এটা তোমার দায়িত্ব প্রমাণ করা যে আমার ঘরে ড্রাগন আছে। আবার আমি যদি দাবি করি, আমি তো দাবি করিনি আমার ঘরে ড্রাগন আছে, আমি ড্রাগন নেই সেটাও দাবি করিনি,
আমি যদি দাবি করি আমার ঘরে ড্রাগন নেই, তাহলে তোমার প্রমাণ করার দায়িত্ব নয় যে আমার ঘরে ড্রাগন আছে, আমার প্রমাণ করার দায়িত্ব যে আমার ঘরে ড্রাগন নেই। সেটা আমি যেভাবেই প্রমাণ করতে পারি, আমি প্রমাণ করতে হবে, এটা আমার দায়। এখন কেউ একজন দাবি করলেন যে আমার অমুক অমুক এক্সপিরিয়েন্স হয়, এবং এটা সাংঘাতিক, তুমি একটা কথা বলছো, তিনি দাবি করলেন আমার অমুক অমুক এক্সপিরিয়েন্স হয়, এবং তিনি এটাও দাবি করলেন তুমি এটা মানো, মেনে নাও, এবং তিনি এটাও দাবি করলেন এই এক্সপিরিয়েন্সটা আর কারো হতে পারে না। তো এটাকে কি করে তিনি প্রমাণ করবেন? দাবিটা তো তিনি করেছেন এক্সপিরিয়েন্স হয়। আইদার বলুন, চুপ করে থাকুন, হয়তো হয়, চুপ করে থাকুন, আমাকে প্রমাণ তো করতে পারবেন না, করাতে গেলে তো আমার ওই এক্সপিরিয়েন্স হতে হবে। এবং বিবেকানন্দ, আর তুমি নাম করে বলেছো যেহেতু, তাই আমি নাম করে বলছি, কাউকে মেলাইন করবার, মিথ্যেবাদী বলবার, মানে বা তার হ্যালুসিনেশন হয় সমস্ত বলবার আমার কোনো অভিপ্রায় নেই, কিন্তু আমি জাস্ট লজিকটা বলতে চাইছি। দেখো, বিবেকানন্দ সম্পর্কে বলা হয় বিবেকানন্দ নাস্তিক মনোভাবাপন্ন ব্যক্তি ছিলেন, এবং তিনি রামকৃষ্ণের কাছে গিয়েছিলেন। যে কোনো এর ক্ষেত্রেই বলা হয়, এরকম ধরনের নানা রকম গল্প প্রচলিত থাকে, গিয়েছিলেন তাকে খণ্ডন করতে, এবং এরকম প্রশ্ন করেছিলেন আমাকে মা কালী দেখাতে পারো, এবং রামকৃষ্ণ তাকে ছুঁয়ে মা কালী দেখিয়েছিলেন। তাহলে তো এটা অবজেক্টিভ হয়ে গেল বিবেকানন্দের কাছে। হ্যাঁ, মানে এই জায়গাটাতেই আমার প্রশ্নটা, তাহলে কিভাবে এটা হচ্ছে, অরবিন্দের কাছে কিভাবে হচ্ছে? আচ্ছা শোনো, বা এবার শোনো, সবাই এক জিনিস দেখেননি, আলাদা আলাদা জিনিস, প্রত্যেকে আলাদা আলাদা জিনিস দেখেছেন। হ্যাঁ, শঙ্করের ব্রহ্মজ্ঞান হয়েছে, সেটা মা কালীর সঙ্গে এক হয়নি, কখনো হয়নি, কখনো হয়নি, তো আলাদা আলাদা হয়েছে। শোনো, তো বিবেকানন্দর কাছে ওটা অবজেক্টিভ, মানে তার কাছে সাবজেক্টিভ হলো, যে তারও ওরকম একটা এক্সপিরিয়েন্স হলো, কিন্তু এরকম কোন আমাদের এক্সপিরিয়েন্স আছে যেটা দুজন মানুষের মধ্যেই কেবল হয়? আমাদের আর কোনো এক্সপিরিয়েন্স হয় কি, বা সেটা নিয়ে আমরা পাবলিকলি আলোচনা করতে পারি কি? সেটা হয় না। ওরকম এক্সপিরিয়েন্স নিয়ে আলোচনা, তুমি বলবে আপনার দুঃখ হয়েছে, আপনি যে আমায় বলেন, আমি বুঝি, বোঝোই কারণে তোমারও দুঃখ হয়। তোমার যদি দুঃখ বলে কিছু না হতো, তুমি এর কথাটার মানে বুঝতে না, এটার মানে মিনিংলেস কথা হতো তোমার কাছে। যেমন অনেকেরই একটা ওই কীর্তন গানগুলো, বিভিন্ন ধর্মেই কীর্তন জাতীয় গান আছে, সুফিতে আছে, বৈষ্ণবে আছে, শাক্ততে আছে, কীর্তন জাতীয় কিছু গান আছে, সেগুলো একটা ধরনের, দেখো, টিউন হয়, একটা ধরনের টিউন হয়। এবং বিশেষ করে কীর্তন গান, যেটা মানে হরিবোল হরিবোল বলে বলে কীর্তন করে, সেখানে একটা আনন্দ লহরী বলে একটা আছে, সেটা উচ্চ স্বরে, সেটা তখন একেবারে নিতাই হে নিতাই হে করে এরকম করে উচ্চ স্বরে সবাই মিলে গাইতে থাকে, তখন লোকের চোখ দিয়ে জল বেরিয়ে আসে, অনেকের চোখ দিয়ে, একে অপরকে জড়াজড়ি করে কাঁদতে শুরু করে। এখন দেখো, এই যে ফিলিং, এটা একটা ফিলিং, পার্টিকুলার ফিলিং, তার সত্যি করে কাঁদছে, তাদের মধ্যে একটা কোন রকমের একটা ফিলিং আসছে। ফিলিংটাকে তো আমি মিথ্যা বলতে পারি না, আমি এতদূর পর্যন্ত বলতে পারি যে আমার ওটা হচ্ছে না, আমার ওরকম ফিলিং হচ্ছে না, কিন্তু আমি বুঝতে পারি ওই গানগুলো কিভাবে একরকম মানে সাইকোলজিক্যাল এফেক্ট তৈরি করে, কারণ আমি তার একটা লেভেল পর্যন্ত তো আমার ভেতরেও হয়, আমি বুঝতে পারি আমার ভেতরেও হয়। ওই যে একই সঙ্গে ওই হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম, ওই একটা ভীষণ সুন্দর একটা সুরে, দোলা 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 সুরে গাইলে নিজের মধ্যে, মনের মধ্যেও একটা দোলা আসে, যে ওই ধর্মে বিলং করে না তার মনেও একটা দোলা আসে। আমি তো সুফি নই, সুফি গান শুনে আমার একটা অদ্ভুত একটা ফিলিং আসে, আমি বুঝতে পারি যারা সুফি তাদের মধ্যে কিন্তু ওই ফিলিংটা আসে। যেহেতু আমার সিমিলার ফিলিং হয়, হয়তো ওই ডিগ্রিতে হয় না, কোনো একটা লেভেলে হয়,
একরকম ভাবে বুঝতে পারি, যার জন্য আমি মাতৃ স্নেহ বুঝতে পারি, আমি কাউকে স্নেহ করি। আমি তো মা হতে পারবো না কোনোদিন, কিন্তু আমি মাতৃ স্নেহটা সামহাও বুঝতে পারি। এটাকে বলা হয় সিমিউলেশন। সিমিউলেশন তখনই সম্ভব যখন সিমিলার কিছু ফিলিং আমার হয়, মানে সাইকোলজির ভাষায় বা কগনিটিভ সায়েন্সের ভাষায় এটাকে বলা হয় সিমিউলেশন। কিন্তু আমার যদি সিমিলার কোনো ফিলিংই না থাকে, আমার কোনো স্নেহ বলে কিচ্ছু নেই আমার মনে, ধরা যাক এরকম একজন মানুষ আমি, তাহলে তো আমি এটাকে সিমুলেট করতেও পারবো না যে মাতৃ স্নেহ কি জিনিস। ঠিক তেমনি রিলিজিয়াস ফিলিংটা কি জিনিস সেটা তো আমি ফিল করতে পারবো না, এটা শেয়ারেবল নয়। আদারওয়াইজ কেউ যদি সিমিউলেট করতে পারে, আদারওয়াইজ তো তুমি ভাষায় প্রকাশ করতে পারবে না, কারণ আমার হয়নি। তোমার যেমন দুঃখ হয়, তাই আমি বলতে পারি যে আমার দুঃখ হয়েছে, তুমি সঙ্গে সঙ্গে বুঝে যাও দুঃখটা। কিন্তু যে ফিলিংটা তোমার কোনোদিন হয়নি, সেই ফিলিংটা আমি তোমাকে কি করে বোঝাবো? তো রামকৃষ্ণ আর বিবেকানন্দের মধ্যে যে ফিলিং হয়েছে, তুমি যেহেতু নাম করে বলেছো, নাহলে আমি নামটা নিতাম না, সেটা তো শেয়ারেবল নয়। তো তারা তাদের ফিলিং নিয়ে বসে থাকতে পারেন, আবার বলছেন কেন? এই জায়গাটা সমস্যা হয়। এখন তাদের হ্যালুসিনেশন হয়েছে, সেই ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আমার নয়। ওই জন্য বার্ডেন অফ প্রুফ আমি বললাম, বার্ডেন অফ প্রুফটা হচ্ছে তাদের ওপর, তাদের প্রমাণ করার দায়িত্ব। তারা যেহেতু ক্লেম করছেন ওরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে, নট ফিলিং, ফিলিংটা হতেই পারে, এক্সপিরিয়েন্স হয়েছে, বার্ডেন অফ প্রুফটা তাদের, যে তাদের প্রমাণ করার যে ওরকম একটা এক্সপিরিয়েন্স হয়। আমার প্রমাণ করার দায়িত্ব নয় যে ওদের হ্যালুসিনেশন হয়েছিল, কারণ লজিকের বেসিক নিয়ম হচ্ছে যে ক্লেম করবে তার প্রুভ করবার দায়িত্ব, আদারওয়াইজ সেটা কোনো ক্লেমই নয়। এটা হচ্ছে ফার্স্ট উত্তর। এটা অনেক আলোচনা হতে পারে, কাজেই তোমার ওই বার্ডেন অফ প্রুফ নিয়েই গন্ডগোল হচ্ছে। আমি কেন বলতে যাব তাদের হ্যালুসিনেশন হয়েছিল? তিনি প্রুভ করুন না তাদের ওটা এক্সপিরিয়েন্স হয়েছিল, বা শ্রী অরবিন্দ প্রমাণ করুন তার ওটা হয়েছিল, না হলে গল্পের মতন লিখুন আমার হয়েছিল, যে বিশ্বাস করবে করবে, যে বিশ্বাস করবে না করবে না। আমিও লিখতে পারি একটা বইতে যে আমার ড্রাগনের সাথে দেখা হয়েছিল, ড্রাগনের সাথে আমি ড্রাগনের পিঠে চড়ে আমি ঘুরেছি, লিখতেই পারি। কেউ বিশ্বাস করবে, কেউ বিশ্বাস করবে না, ওটা নিয়ে তো আলোচনা করা চলে না। যারা আলোচনা করেন তারা কি আলোচনা করেন আমি তো বুঝিই না। তারা ওই আলোচনা করেন উনি ফার্স্ট স্টেপে এটা হয়েছিল, সেকেন্ড স্টেপে এটা হয়েছিল, থার্ড স্টেপে এটা হয়েছিল। আমি ওরকম একটা বই লিখতে পারি, ড্রাগনের পিঠে আমিও চড়েছিলাম, ফার্স্ট স্টেপে আমি লাফিয়ে তার ল্যান্সটা ধরেছিলাম, তারপরে তার কাঁধে উঠেছিলাম, তারপরে পিঠে উঠেছিলাম। এইভাবে আমি একটা লম্বা ডেসক্রিপশন লিখতে পারি, সেটা নিয়ে অনেকে রিসার্চ করতে পারে যে হ্যাঁ পিএস এর তো এরকম হয়েছিল, এইভাবে এইভাবে, এই স্টেপের পরে এই স্টেপ, এই স্টেপের পরে এই স্টেপ, তারপরে কিভাবে ড্রাগন থেকে নামলো, সেইগুলোর ভিভিড ডেসক্রিপশন। সেটা, এর থেকে বেশি তোর ভিতর কিছু নেই। আর কি আছে বলো? প্রুফের তো কোনো রাস্তা নেই। এই প্রসঙ্গে স্যার একটা কথা বলবো। বলছি আপনি যে যুক্তিটা দিলেন, এই যুক্তিটা সত্যি আমি আর চিরঞ্জিত মাঝে মাঝে গল্প করি যে এই যে মানে এটা কি গৌতম বুদ্ধের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য হবে? ওনার নির্বাণ হয়েছে কিনা তার তো কোনো প্রমাণ থাকা সম্ভব না। আমি তোমায় বলে এরকমই একটা কথা কিন্তু উঠে আসছে। আমার বিকিটা বারবার যে মনে হয় কথাটা যে বলছে, নির্বাণ হ্যাঁ। বিষয়টা বোঝার জন্য রিয়েলাইজেশনের বিষয় বা শঙ্করের ব্রহ্মপ্রাপ্তি, তো শোনো, আমি তোমায় সহজ কথায় তোমায় বলছি, বা যে কোনো ধরনের মুখ্য প্রাপ্তি যখন কারো হচ্ছে, তখন তো সেই ব্যক্তি কিন্তু এরকম ধরনেরই তারই একটা দায়ভার আর্গুমেন্ট হয়ে যায় না দিচ্ছে। প্রমাণ হ্যাঁ, করার। তিনি কিন্তু এটা বলে দিচ্ছেন, তিনি এটা হ্যাঁ, বলে দিচ্ছেন যে তুমি এই 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 স্টেপ করো, করলে ওইটা করলে তুমি করনি, তাই করলে যে কোনো লোকই সেটা পাবে। উনি কিন্তু বলে দিচ্ছেন। আমিও বলে দিতে পারি তুমি কি করে ড্রাগনের পিঠে চড়বে, কি করবে বলো দেখি?
প্রত্যেকদিন একটু একটু করে হাতে আগুনের ছাকা খাবে, করে এমন একটা দিন আসবে যখন পুরো হাতটা আগুনে দিয়ে দিলেও তোমার হাত পুড়বে না। যেদিন পুরো হাতটা আগুনে দিয়ে হাত পুড়বে না সেদিন তুমি ড্রাগনের পিঠে চড়তে পারবে। আমি এটাই তো, কিন্তু কিন্তু এটাই একই সাথে সর্বজন বিদিত নয় যে মানে সবাই যেন এটা মেনেই বসে আছে যে গৌতম বুদ্ধের নির্বাণ প্রাপ্তি হয়েছে। দেখো, তার প্রমাণ সপক্ষে কি তিনি কোনো প্রমাণ দিতে পেরেছিলেন? সবার মেনে বসে থাকার এটা তো একটা ব্যাপার যে সবাই মেনে নিয়েছে, দ্যাটস অল। কিন্তু হ্যাঁ, এখানে গৌতম বুদ্ধ কি কোথাও আলাদা করে গল্প বলে গেছেন আমার এই হয়েছে, এই স্টেপ হয়েছে, এই রকম হয়েছে? সেটা বলেছি তো তো। গৌতমকে হ্যাঁ, সেরম অনেক ছাড়া গল্পই বলেছে, বলছে। না সেরম গল্প বলেছে। এক্স্যাক্টলি দ্যাট। আমারও সেটা শুনতে শুনতে মনে হচ্ছে যে মোক্ষর প্রসঙ্গটা যেটা আবার উঠলো, যে এই করলে মোক্ষ হবে, সম দম তিতিক্ষা এই সমস্ত করলে, ব্রহ্মবিদ্যা করলে, এই সমস্ত করলে মোক্ষ হবে, দ্যাট ইজ দ্য প্রসেস। এই প্রসেসটা কিন্তু যে কেউ করতে পারে, এবং এটা করলে এক্সপিরিয়েন্সিয়াল লেভেলে আমরা যে কোনো জিনিসের একটা স্বরূপ উদ্ঘাটন, না প্রশ্ন হতে পারে স্বরূপ উদ্ঘাটন কি, যে কোনটা আমার কাছে ইম্পর্টেন্ট, কোনটার প্রায়োরিটি বেশি, এই ভেবে আমরা তুচ্ছ আর কোনটা জরুরি এই বিভাজন করতে করতে এগোতে পারি। সূক্ষ্মতা প্রাপ্তি এটাকে বলা যেতে পারে, আমার চিত্তের বা আমার মননের বা আমার কোনো কিছু অভিজ্ঞতা লাভের সূক্ষ্মতা প্রাপ্তি বলা যেতে পারে। এই করতে করতে আমি যদি একটা পর্যায়ে যাই এবং এই প্র্যাকটিসে লেগে থাকি, তাহলে তো আমি সত্যি মানে ক্ষুদ্রতাকে বা সবকিছুকে বর্জন করতে পারবো। এখন কোয়েশ্চেন হচ্ছে মোক্ষ কাকে বলবো? এটা থিওরিটিক্যালি পসিবল। আদারওয়াইজ যে লোকটা দাবি করছে যে আমার মোক্ষ হয়ে গেছে, আমার মনে হয় তার ওই সাবজেক্টিভ এক্সপিরিয়েন্সকে ডেসক্রাইব করা ছাড়া আর কিছু জায়গা নেই। আর তার অনুগামীদের ওটা বিশ্বাস করে নিয়ে হ্যাঁ হয়েছে বলা ছাড়া জায়গা নেই। আমার মনে হয় এই ধরো এই সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স ব্যাখ্যা করা কি সত্যিই ভাষা দিয়ে যায় উপমা ছাড়া? তাই আমার এটা মনে হচ্ছে যে যদি আমি একদম প্রমাণের কথা, বিশ্বাসের কথা, জ্ঞানের কথা একেবারে ফিলসফির জায়গা থেকে কাটা কাটা ভাবে আমি বলতে যাই, প্রমাণের প্রসঙ্গ যেখানে আসছে, সেখানে আমার মনে হয় যে যে এক্সপিরিয়েন্সটা ওই যে যেটা স্যার বারবার বলছেন, শুধু একজন বা দুজনের মধ্যে সীমাবদ্ধ নয়, যখন আমি অন্যজনেরও হবে তখনই সে এটা বুঝতে পারবে। দেখ, বারবার মোক্ষর কথা এই প্রসঙ্গক্রমে আসছে, বুঝতে পারছি, কারণ মোক্ষর একটা কোথাও কনসেপ্ট আমাদের হয়ে গেছে ফিলসফি এতদিন ধরে পড়ে পড়ে। কেউ কিন্তু মোক্ষ অনুভব করতে না পারলেও একটা কনসেপ্ট হয়ে গেছে যে এই পথ অবলম্বন করলে হবে, এই সম্প্রদায় এটা বলেছে, ওই সম্প্রদায় ওটা বলেছে, এবার এটাকেই আমরা এমফাসিস করছি বা কোনো লেভেলে হয়তো গ্লোরিফাই করছি, দ্যাটস ইট। আমার এটা মনে হয়। কিন্তু নির্বাণের প্রসঙ্গে যেটা বিকি বললি, গৌতম বুদ্ধ নিজে কি নির্বাণ হয়েছে? নির্বাণ হলে এমন লাগে, নির্বাণ হতে এই করতে হয়, নির্বাণ লাভের পর থাকলে এরকম লাগে, এই কথাটা কি কোথাও বলেছেন? বা বেদান্ত সারে যেমন একটা জায়গা, ওটা আমি ভুল বলতে পারি একটু, সেটা হচ্ছে যে নিষ্কাম কর্মের পরে মানে মোক্ষের পরে যদি কেউ কর্ম করে, তাহলেও কি সেই কর্ম মানে বিদেহী মোক্ষ যদি না হয়, হ্যাঁ, জীবিতাবস্থায় যদি কারোর মোক্ষ হয়, তারপরেও সে যদি কর্ম করে, সেই কর্ম কি সকাম কর্ম হয় না? এখন দেখ, এটা বেঁচে থাকার জন্য, সোসাইটির মধ্যে থাকার জন্য যেটুকু করার সে করবে, এটাকে কিভাবে ডেসক্রাইব করা হবে সেটা সেই লোকটা বলতে পারবে। এবার এই প্রসঙ্গটাকে আমি একটু ফেনোমেনোলজির পার্সপেক্টিভে নিয়ে গিয়ে বলতে পারি, যেখানে কুশাল বলছেন যে কার্টেসিয়ান ওভারথ্রো এর কথা যেখানে বলবেন, যে যত কনসেপ্ট, যত অলরেডি বিল্ট যা কিছু আছে, সেগুলোকে ওভারথ্রো করে ডাইরেক্ট এক্সপিরিয়েন্সের থ্রু দিয়ে ওই চেনা জিনিসকেই পুনরায় দেখো। সো মোক্ষকে আমরা কোথাও এভাবেও ডেসক্রাইব করতে পারি না। পয়েন্ট ইজ দ্যাট, আমি এত কটা কথা এই কারণে বললাম, বলার জন্য যে যে জিনিসগুলোকে নিয়ে প্রশ্ন উঠছে, যেগুলোকে আমরা আছে কি নেই এতজন বলেছেন, তাহলে কি সেখানে কোথাও যেন আমরা আছে বলে একটা অংশে মেনে বসে আছি, আর দ্বিতীয় অংশ হচ্ছে যে 100% যেটা সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু উপমা ছাড়া বলা মুশকিল। এবার সেটা সামনের জন যদি বায়াস থাকে, সে মানবে এবং প্রচার করবে, আর যদি বায়াসনেস না থাকে, তাহলে সে ওই উপমাগুলোকে যেহেতু চেনে, সেহেতু মনে করবে তাহলে বোধহয় হয়েছে। এটা আমার যেটা স্ট্যান্ড পয়েন্ট মনে হলো। এখানে দেখো, মানে
অর্পিতা যে কথাটা বললো সে কথাটা তো আমি ওই কথাটাই বলছিলাম যে পিওরলি সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স নিয়ে তো আর সায়েন্স হয় না, যার জন্য খেয়াল করে দেখো আমাদের যদিও ইন্টার সাবজেক্টিভিটি আছে, আমার যেমন বললাম দুঃখের কথা, দুঃখ সবাই বুঝি দুঃখ কি, তবুও এক সময় ইন্ট্রোস্পেক্টিভ সাইকোলজি ছিল, কিন্তু সেটা কিছুদিন পরেই লোকে বুঝেছে এই নিয়ে বেশি দূরে কোনো যাবে না, সায়েন্টিফিক আলোচনা বেশি দূরে কোনো যাবে না, এবং আলটিমেটলি তোমাদের ঝোঁকটা কিন্তু আমি দেখছি তোমরা একদল কান্টিয়ান হয়ে পড়েছো, মানে কান্টের দিকেই ঝোঁকটা চলে আসছে। এবং কান্ট তো ওই কথাটাই বলছেন যে তুমি যেটা তোমার ওই ফেথের জায়গাটা, পার্সোনাল এক্সপিরিয়েন্স, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে ফেথ তৈরি হয়, এক্সপিরিয়েন্স না হলেও ফেথ তৈরি হয়, তো সেই ফেথের জায়গাটা তুমি যেন অবজেক্টিভলি আর্গুমেন্ট দিয়ে প্রুভ করতে চাইছো, ওটা প্রুভ করা যাবে না, এটা তো কান্টের বেসিক কথা, ওটা অবজেক্টিভলি প্রুভ করার কোনো রাস্তা। আর যে উপমার কথা বললো মানে অর্পিতা, সেই উপমা উপমা তো আমরা জানি, উপমা যখন আমরা খুব অল্প বয়সে যখন ইউজি ক্লাসে আর্গুমেন্ট ফ্রম অ্যানালজিক্যাল আর্গুমেন্ট যখন শিখেছিলাম, তখন আমরা বেসিক শিখেছিলাম যে উপমা মানে অ্যানালজিক্যাল আর্গুমেন্ট কোনো একটা স্ট্রং আর্গুমেন্ট নয়, যে কোনোখানে দিয়ে দেওয়া যায়, যে কোনো সঙ্গে যে কোনো কিছুর তুলনা, এরকম যে কি বলবো যে তোমার মোবাইল ফোনটাও মানে আলো জ্বলে, আমার মোবাইল ফোনটাও আলো জ্বলে, তোমার মোবাইল ফোনটাও টাচ স্ক্রিন, আমার মোবাইল ফোনটাও টাচ স্ক্রিন, তোমার মোবাইল ফোনটা XYZ ফিচার আছে, আমার মোবাইল ফোনটা ওই ফটো এডিটিং করা যায়, ইন্টারনেট করা যায়, এগুলো সব মিল আছে, তাই তোমার মোবাইলটা যেহেতু আইফোন তাই আমার মোবাইলটাও আইফোন। অ্যানালজিক্যাল আর্গুমেন্ট, যে কোনো জায়গায় অ্যানালজিক্যাল আর্গুমেন্ট তুমি দিয়ে দিতে পারো। তো অ্যানালজিক্যাল আর্গুমেন্ট অ্যাজ সাচ যদি আর কোনো সাপোর্ট না থাকে, অ্যানালজিক্যাল আর্গুমেন্ট দিয়ে কিছু প্রুভ করা যায় না। দেখো তোমরা সাংখ্যরা যেখানে যেখানে আটকেছেন শুধু অ্যানালজি বলে গেছেন, যেমন নর্তকী নৃত্য করে, কোনো আর্গুমেন্ট, ওটা কি কোনো আর্গুমেন্ট হলো? কি করে পুরুষ প্রকৃতির সম্বন্ধ তৈরি হয়, যেমন পুরুষ দর্শক সামনে এলে নর্তকী নৃত্য করে, তেমনি পুরুষ সামনে এলেই, পুরুষের ছায়া পড়লেই প্রকৃতি নিজেকে প্রকাশ, এটা তো কোনো আর্গুমেন্ট নয়। যেমন গাভীকে দেখলেই না কি যেন বাছুরকে দেখলেই গাভীর দুগ্ধ ক্ষরণ হয়, তেমন প্রকৃতি পুরুষকে দেখলেই নিজেকে উন্মুক্ত করে, এগেইন অ্যানালজি। যেমন একসাথে কি করে চলে, যেমন পঙ্গু আর অন্ধ চলে, আরে পঙ্গু আর অন্ধ তো দুজনের দুটো বডি আছে, বডি দুটো কন্ট্যাক্ট হয়, কনসাসনেস আর এক্সটেনশনের কি করে কন্ট্যাক্ট হবে? ওই যেমন যেমন বললে তো হয় না, আর্গুমেন্ট হয় না ওটা। যেখানে যেখানে দেখবি উপমা কি একটা, উপমা খুব সুন্দর জিনিস, দরকারি জিনিস। কি কারণে? উপমা দেখো আমাদের বুঝতে সাহায্য করে, উপমা ছাড়া আমরা পারবো না। যেমন ধরো তুমি জিওমেট্রি শিখেছো, জিওমেট্রিতে ছেলেবেলায় যে শিখেছো, আমরা সবাই শিখেছি, সেখানে ট্রায়াঙ্গেল এঁকেছো, একে তুমি ওটা একটা জিনিস প্রমাণ করেছো, ওই ট্রায়াঙ্গেলটাকে থেকে সত্যি করে কিচ্ছু প্রমাণ করতে পেরেছো? ওটা অ্যাকচুয়ালি একটা ট্রায়াঙ্গেলই নয়, ওটা একটা ট্রায়াঙ্গেলের উপমা, যে ছবিটা তুমি যেটা প্রমাণ করেছো সেটা ওই প্রেমিস গুলো থেকে কনক্লুশনটা প্রমাণ করেছো, উপপাদ্য গুলো যে প্রমাণ করেছো, যে ধরি এটা নয়, এটা না হলে এই কন্ট্রাডিকশন এসে যাবে, তার মানে ওইটাই ঠিক, এইভাবে তুমি প্রুভ করেছো, তার জন্য একটা ট্রায়াঙ্গেল এঁকেছো। খুব ইম্পর্টেন্ট, ট্রায়াঙ্গেলটা না আঁকলে তুমি এটা ভিজুয়ালাইজ না করতে পারলে ওটা করতে পারতে না। কিন্তু যে ছবিটা এঁকেছো ওটা কিন্তু উপমা, খুব ইম্পর্টেন্ট জিনিস, ওটা না হলে তোমার প্রুফটা হতো না। কিন্তু যখন প্রুফটা করে ফেলেছো তখন তুমি বুঝতে পারছো যে ওটা জাস্ট কিছুই নয়, ওটা জাস্ট আমার এড অফ থট। ঠিক তেমনি
এখানে তুমি যতই উপমা দাও, উপমাগুলো তোমার এইড অফ থট। অদ্বৈত বেদান্তে ওরকম অসংখ্য উপমা আছে, ওই যেমন সমুদ্রের ঢেউ ওঠে, যেমন এটা হয়, উপমা। উপমাটা তো কোনো আর্গুমেন্ট নয়। খুব সুন্দর আছে একটা জায়গায়, কোন গল্পটা ভুলে গেছি, শার্লক হোমসেরই গল্প, যেখানে ওয়াটসন আর শার্লক হোমসের মধ্যে কথা হচ্ছে। তো ওয়াটসন ফট করে শার্লক হোমস একটা জিনিস বোঝাচ্ছে উপমা দিয়ে। ওয়াটসন ফট করে বলছে, দেখো শার্লক, উপমাটা উপমা দিও না, উপমা কোনো যুক্তি নয়। তখন শার্লক হোমস উত্তরে বলছে, প্রচুর লজিকের কথা আছে শার্লক হোমসে, মানে পিওর লজিকের কথা। দারুণ কথা বললে ওয়াটসন, উপমা কোনো যুক্তি নয়। সত্যি তুমি আমার আর্গুমেন্টের ফলটা ধরে দিয়েছো, আসল আর্গুমেন্টটা এই, তোমায় বোঝানোর জন্য আমি উপমাটা বলেছি, এই কথাটাও বল। কাজেই তুমি তো উপমা দিয়ে বেশি দূর এগোতে পারবে না। সহজ কথায় দেখো, যেটা প্রুভ করা যায়, প্রুভ করা মানে কি? প্রুভ করা মানে পাবলিকলি প্রুভ করা। প্রুভ করা মানে যে কোনো লোকের সামনে প্রুভ করা, তাই তো প্রুভ করার মানেটা তাই। এরকম নয় যে আমায় কয়েকজন খুব এই ধরো তোমরা আমার সব কথাই বিশ্বাস করো, ধরো তোমরা যেহেতু এই গ্রুপটা অ্যাটেন্ড করছো, আমার সব কথাই বিশ্বাস করো। আমি তোমাদের সামনে একটা কথা বলে একটা থিসিস প্রুভ করে দিলাম, হবে? তো হবে না। আমায় প্রুভ করতে গেলে কি করতে হবে? এই জন্য সেমিনারে বলতে হবে কথাটা, সেখানে সবাই আমায় কোয়েশ্চেন করবে, আমায় সেখানে ডিফেন্ড করতে হবে। উপমা দিলে সেখানে চলবে না, আর্গুমেন্ট দিতে হবে। এমন আর্গুমেন্ট হতে হবে যেটা অন্যের কাছে, অপোনেন্টের কাছে অ্যাকসেপ্টেবল হয়। তোমরা ন্যায় দর্শন শিখেছো, সেখানে তো বলে দিয়েছে কি কি কন্ডিশনে আর্গুমেন্ট গুলো অ্যাকসেপ্টেবল হয়। তো কন্ডিশন গুলোর মধ্যে বেসিক কন্ডিশন হচ্ছে একটা, যে এটা পাবলিক হতে হবে, পাবলিকলি অ্যাভেলেবল হতে হবে। আমি বুঝেছি আর ও বুঝেছে, আর কেউ বুঝবে না, এটা তোমরা বুঝবে না, এরকম হলে হবে না। কিন্তু মানে এই মোক্ষ নির্বাণ, এই ক্ষেত্রে সমস্যাটা এই যে এগুলোও পাবলিকলি অ্যাভেলেবল ওরা বলবেন। সমস্যাটা ওই জায়গা থেকে শুরু হয়। কেন? সত্যি করে আমাকে যদি এখন একজন একটা ফিজিক্স বোঝাতে আসে, ফিজিক্সের খুব ম্যাথমেটিক্স করে টোরে অঙ্ক কষে এটা এইভাবে আমাকে ডার্ক ম্যাটারের প্রুফটা বুঝিয়ে দিল, আমি বুঝবো? আমি তো বুঝতে পারবো না। কেন বুঝতে পারবো না? আমার প্রিপারেশনটা নেই। আমার ওই 7 থেকে 10 বছর ফিজিক্স চর্চা করতে হবে, ম্যাথমেটিক্স চর্চা করতে হবে, তাহলে আমি ওটা বুঝতে পারবো। এটা তো আমার দিতে হবে সময়টা। ওরা তো তাই বলছেন। এটা পাবলিক হতে পারে, কিন্তু কি হবে? তোমাকে ওই 7-10 বছর চর্চা করতে হবে। কাজে দেখো, এটা ইম্পসিবল নয়। তুমি এরকম উড়িয়ে দিতে পারো না, ওটা হ্যালুসিনেশন, ওটা ওরকম জিনিস, ওটা মিথ্যে কথা। ওরা তো বলছেন যে হ্যাঁ, পাবলিকলি তুমি টেস্ট করে দেখো। তোমার যদি 10 বছর সময় থাকে, 15 বছর, 20 বছর, সারা জীবন লাগতে পারে, টাইমটা ওরা ফিক্সড করে দেননি। তুমি টেস্ট করে দেখো, তুমিও পাবে, পাবলিকলি অ্যাভেলেবল। তুমি যদি ফিজিক্সের জন্য 10 বছর, 15 বছর, 30 বছর দিতে পারো, এটার জন্য দাও, 30 বছর পাবে। কাজে ওটাকে তুমি ইম্পসিবল বলতে পারবে না, কারণ কিন্তু সেই কথাটাই বলছেন যে ওই রকম জিনিসটা হয় না, এটাও কিন্তু বলা যাবে না। আবার হয়, এটা তারা দাবি করতে পারে। হয় বললে যিনি বলবেন হয়, বার্ডেন অফ প্রুফ তার উপর, তাকে প্রমাণ করতে হবে পাবলিকলি। কিন্তু পাবলিকলি তো প্রমাণ করা যায় না। পার্থক্যটা কোথায় অন্যান্য ক্ষেত্রে? আমি যার জন্য দুঃখের এক্সাম্পলটা বারবার বলছি। পার্থক্যটা হচ্ছে
দুঃখের এক্সাম্পলটা আমাদের কোনো প্র্যাকটিস করতে হয় না, সবারই হয়, কাজেই ওটার উপর আমরা পাবলিকলি আলোচনা করতে পারি, তাতে কোনো সায়েন্টিফিক আলোচনা করতে কোনো অসুবিধা হয় না, সবারই হয়। কিন্তু ওই এক্সপিরিয়েন্সটা, মোক্ষের এক্সপিরিয়েন্সটা তো সবার হয় না। কিন্তু হয় না মানে হবে না এমন কোনো নিয়ম নেই, হতে পারে। কোনো লজিক দিয়ে তুমি দেখাতে পারবে না যে ওটা হতে পারে না। আসলে সমস্যাটা কি জানো? ইউনিভার্সাল নেগেটিভ প্রপোজিশন প্রুভ করা নেক্সট টু ইম্পসিবল। পার্টিকুলার এক্সিস্টেন্সিয়াল প্রপোজিশন প্রুভ করা সবচেয়ে সোজা। একটা এক্সাম্পল এনে দেখালে পার্টিকুলার এক্সিস্টেন্সিয়াল প্রপোজিশন প্রুভড হয়ে যায়। কিন্তু কোনো কিছু নেই বা হয় না, এটা প্রুভ করা নেক্সট টু ইম্পসিবল। ইয়েতি নেই, প্রুভ করো, কি করে করবে? যেটা নেই সেটা প্রুভ করবে কি করে? আছে, ইয়েতি আছে, যদি একটা ইয়েতি ধরতে পারি দেখিয়ে দিতে পারবো ইয়েতি আছে। কিন্তু ইয়েতি নেই এটা প্রমাণ করার কোনো রাস্তা নেই। তুমি সারা পৃথিবী খুঁজে ফেলেছো, তবু ইয়েতি নেই এটা বলতে পারবে না। ভীষণ ডিফিকাল্ট, বিশেষ করে ওপেন সেটের ক্ষেত্রে। ক্লোজড সেটের ক্ষেত্রে হয়। মানুষ অমর নয়, এটা প্রুভ কিভাবে তুমি প্রুভ করবে? কিভাবে তুমি প্রুভ করবে? তুমি বলো মানুষ অমর নয়, এটা প্রুভ করবে কি করে? কোন রাস্তা আছে? একটা এফেক্টিভ মেথড বলো। এগুলো স্যার কন্টিনজেন্টই হবে, এগুলো কখনোই মানে অ্যাবসলিউট ট্রুথ। এটা তুমি মানো তাই, এটা তুমি মানো তাই, এবং কন্টিনজেন্ট ওই অর্থে যে আমি এখন পর্যন্ত মানে মোটামুটি দেখি যে মানুষ 150 বছরের বেশি কেউ বাঁচেনি, মানে 120-25 বছরের বেশি কেউ বাঁচেনি। এটার উপর থেকে আমি জেনারেলাইজ করেছি। কিন্তু কেউ যদি বলে যে অমর মানুষ হতে পারে না, এটা তুমি প্রমাণ করো, দ্যাট এটা তো ওপেন সেট। কোনো একদিন একটা মানুষ জন্মে গেল যে আর কোনোদিন মরবে না। টেকনিক তৈরি হলো যে প্রত্যেকটা সেল চেঞ্জ করে দেওয়া যাবে মানুষের দেহের, সে মরবে না। সব পসিবিলিটি ওপেন। তারপরেও এটা তো মানে কালের ধারণায় গিয়ে এটা মানে অসীম একটা সম্ভাবনায় চলেই গেল এটা। তুমি তো অসম্ভব। দেখো, এবার আরো ব্রডার পার্সপেক্টিভ থেকে বলছি। যত তোমার রিলিজিয়াস গোল, সেটা কোথায় রাখা হয়েছে? ম্যাক্সিমাম রাখা হয়েছে মরে গেলে পরে হবে, ওই বিদেহ মুক্তি। তো মরে গেলে পরে এসে তো মানুষ আর ভেরিফাই মানে জাস্টিফিকেশন দিয়ে যাবে না কোনোদিন। মরার পরে মানুষ তো আর ফিরে এসে জাস্টিফিকেশন দেয় না। মরে গেলে স্বর্গে যাবে, মরে গেলে মুক্ত হবে, বিদেহ মুক্তি হবে। তো মরা মানুষ এসে তো আর জাস্টিফিকেশন দেবে না, বা মরা মানুষ এটা তো বলবে না যে আমার মুক্তি হয়নি। তো গোলটাকেই তো রেখে দেওয়া হয়েছে তোমার এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডের বাইরে। তারপরে তুমি বলছো আমি এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডে এটা প্রমাণ করে দেবো। কি করে তুমি প্রমাণ করবে? তুমি তো রেখেছো তাকে বাইরে। তাহলে তো মরা মানুষকে ডেকে নিয়ে এসে ফিরিয়ে এনে বলতে হয় তোমার মোক্ষ হয়েছে, স্বর্গ হয়েছে, নরক হয়েছে, কি হয়েছে তোমার সঙ্গে বলো। তো সে তো মরা মানুষ কোনোদিন বলবে না এসে। না হলে প্রমাণটা কি করে হবে? এ পক্ষেও প্রমাণ দেওয়া যাবে না, ও পক্ষেও প্রমাণ দেওয়া যাবে না, এই খেলাটা তো চলবে। কারণটা বলছেন এই খেলাটা চলবে, এবং এটার উপরেই দাঁড়িয়ে রয়েছে আমাদের এথিক্স। এইটা সাংঘাতিক কথা বলছেন, মানবে কিনা সেটা পরের কথা, কিন্তু বলছেন এইটার উপরে আমাদের এথিক্স দাঁড়িয়ে রয়েছে। তাহলে দেখো, এথিক্সের ভিতটাই তো তিনি নড়িয়ে দিলেন।
দিয়ে বলছেন এথিক্স ইউনিভার্সাল, এথিক্স অ্যাবসলিউট, এই সমস্ত কথা বলেছেন, কিন্তু যার উপর দাঁড়িয়ে রয়েছে সেটাই তো একটা জাস্ট ফেথ। কিন্তু সেটাকে আবার নেসেসারি বলছেন, এই ফেথটা নেসেসারি। এবার উদয়ের প্রশ্ন যদি ধরি, ওই যে তোমার আইডেন্টিফিকেশন যে কালির এক্সপিরিয়েন্স আর ব্রহ্মের এক্সপিরিয়েন্স এক, সাংঘাতিক কথা। আমি কিছুটা তোমাদের বলেছিলাম, আরো বলছি, ব্রহ্ম যদি কালী হয়ে যায় তাহলে তো ব্রহ্ম বিশিষ্ট হয়ে যাবে, অদ্বৈত থাকবে না, শুদ্ধাদ্বৈত থাকবে না। হ্যাঁ, একটা অন্য সেন্সে বলতে পারেন। কি অর্থে? যে কালী হচ্ছে মায়া উপহিত, সে তো অদ্বৈত বেদান্তি মানেন, সে তো জগৎটাও তাই। কালী মূর্তিটারও যা স্ট্যাটাস, ও মা কালীর সেই স্ট্যাটাস, মায়া উপহিত। যদি অদ্বৈত ফ্রেমওয়ার্কে ভাবতে শুরু করি, মিথ্যা, কালীটা মিথ্যা, কিন্তু সে অর্থে যে কালী আর ব্রহ্ম এক, সে তো আমিও আর ব্রহ্ম এক, সেটার নতুন কথা কি? সে তো বলেই গেছেন, অদ্বৈত বেদান্তের তো বেসিক, যে কোনো কিছু সবই সর্বং খল্লিদম ব্রহ্ম, সবই ব্রহ্ম, নিশ্চিত রূপে ব্রহ্ম। তো কালী আর ব্রহ্ম তো এক, অদ্বৈত বেদান্ত বলবেনি তো, আর ব্রহ্ম ছাড়া তো আর কিছু নেই, সে অর্থে এক। কিন্তু কালী কি সেই শুদ্ধ অদ্বৈতের সঙ্গে এক? তা তো নয়, এক ওই অর্থে, তার বিবর্ত হিসাবে এক। কিন্তু ব্রহ্ম সমান সমান কালী, এটা তো করতে দেবেন না অদ্বৈত বেদান্তি। ব্রহ্ম সমান সমান আল্লাহ, উনি বলছেন যত মত তত পথ, ঈশ্বর আল্লাহ তেরো নাম, এই যে সমস্ত কথা। তো এটা কি করে করবে তোমরা? মানে এইগুলো কি করে করবে তুমি ভাবো। আগের দিন বলেছিলাম যে ব্রহ্ম একা একা সবকিছু সৃষ্টি করতে পারে, আল্লাহ একা সবকিছু সৃষ্টি করতে পারে, কিন্তু ঈশ্বর বেশিরভাগ ক্ষেত্রেই, ঈশ্বর তো কি সৃষ্টি করতে পারেন না, তিনি তৈরি করতে পারেন। তৈরি করা আর সৃষ্টি করার মধ্যে পার্থক্য আছে। তৈরি করা মানে প্রডিউস করা, সৃষ্টি করা মানে ক্রিয়েট করা। ক্রিয়েশন জিরো থেকে হয়, প্রোডাকশন কিছুর থেকে হয়, জিরো থেকে হয় না। তাই জন্য যে ন্যায়ের ঈশ্বর প্রডিউস করেন, ক্রিয়েট করেন, ওরা বলে ঠিকই, কিন্তু ঠিক ভাষাটা ক্রিয়েট নয়, কারণ কিছু পেয়ে উৎপন্ন করেন, পরমাণুগুলোকে জোড়েন, জুড়ে জুড়ে করেন। ঠিক যেমন একজন কার্পেন্টার কাঠগুলোকে জুড়ে জুড়ে করে। কার্পেন্টার কি টেবিলটা সৃষ্টি করে না, তৈরি করে। ওরা সৃষ্টি আর এই যে দেখো এখানে একটা ভাষার মারপ্যাচ খেলে কি অদ্ভুত একটা অ্যাডভান্টেজ নেওয়া হচ্ছে। সৃষ্টি আর তৈরির মধ্যে তো পার্থক্য আছে। আমি একটা কবিতা সৃষ্টি করতে পারি, একটা গান সৃষ্টি করতে পারি, সৃষ্টি রচনা এগুলো শূন্য থেকে হয়। কবিতা সৃষ্টি করতে পারি, রচনা করতে পারি, কিন্তু ওরা এইখানে কায়দাটা করবেন, রচনা সৃষ্টি তৈরি এগুলো সব একই অর্থে করে নেবেন, কিন্তু এগুলো তো একই অর্থ নয়। সৃষ্টি রচনা এগুলো এক রকমের জিনিস। রচনা করা মানে আমি কিছু ছিল না, রবীন্দ্রনাথ যে কাব্য রচনা করলেন বা কালিদাস যে কাব্য রচনা করলেন সেটা ছিল না, কিছুই ছিল না, কিছু পেয়ে এটা করলেন না, শূন্য থেকে করলেন, সেটা রচনা।
সেটা সৃষ্টি, কালিদাসের অমর সৃষ্টি। কিন্তু কার্পেন্টার জগৎ টেবিলটাকে সৃষ্টি করেন না, তৈরি করেন, প্রডিউস করেন। তাহলে এখানে দেখো, কার্পেন্টার থেকে তুমি যদি ওরকম একটা ওয়ার্ল্ডের একটা কার্পেন্টার খুঁজতে যাও, তাহলে বলতে হবে তিনি জগৎ তৈরি করেছেন, সৃষ্টি করেননি। কিন্তু ওইখানে ভাষার একটা ছোট্ট একটা স্লিপ করিয়ে নিয়ে ওইখানে একটা সাংঘাতিক মেটাফিজিক্যাল অ্যাডভান্টেজ নেওয়া হচ্ছে যে তিনি জিরো থেকে তৈরি করেছেন, জিরো থেকে এসেছে। না একটু কথা, হ্যাঁ রে, আচ্ছা না, 1 মিনিট। দাঁড়াও একটু, সুজয় এসছে, আমি ওকে একটু চাবিটা দিয়ে আসছি। আমার 1 মিনিটের ব্রেক দাও। আসবি তো, আয় একটু বলে আয়। দেখবো রাতে কি খাস তুই, তোকে দেখিয়ে দেখিয়ে আমি খাবো, তোকে দেবো না। হ্যাঁ দেখো, যেটা বলছিলাম, কার্পেন্টার তো কিছু সৃষ্টি করেন না, তৈরি করেন। এক্সাম্পলটা কি, ওই কুম্ভকার, এগুলো এগুলো সবই তৈরি, প্রোডাকশনের এক্সাম্পল। তার থেকে তুমি একজন প্রডিউসার করতে পারো, একজন মাস্টার কার্পেন্টার সারা ওয়ার্ল্ডকে তাহলে কেউ তৈরি করেছে, একজন মাস্টার কার্পেন্টার ইনফার করতে পারো। তার বেশি কি করে তুমি ইনফার, ক্রিয়েটার কি করে ইনফার করছো? কান্ট এই কথাটা বলবেন। আমরা যে থার্ড প্রুফটা যে খণ্ডন দেখবো, সেখানে কথাটা কান্ট বলবেন। কান্ট কিন্তু পয়েন্টটা ধরেছেন, ঠিক এই ভাষায় বলেননি, আমি ভাষাটাকে একটু চেঞ্জ করে দিয়েছি, ঠিক এই পার্থক্যটা ধরেছেন কান্ট। সৃষ্টি হয়েছে জগৎ, সৃষ্টির কোথায় তুমি এক্সাম্পল পেয়েছো? সৃষ্টি, কবিতা, এরকম অ্যাবস্ট্রাক্ট জিনিস ছাড়া মেটেরিয়াল জিনিস সৃষ্টির কোন এক্সাম্পল পেয়েছো তুমি? কোনো এক্সাম্পল নেই। কবিতা, সাহিত্য, গান, এরকম অ্যাবস্ট্রাক্ট জিনিস সৃষ্টি করা যায়, আদারওয়াইজ সৃষ্টি কি করে করবে তুমি? মেটেরিয়াল জিনিস, মেটেরিয়াল জিনিস কিছু পেয়ে করতে হবে। নৈয়ায়িকরা এখানে কিন্তু সৃষ্টি কথাটা ব্যবহার করলেও খুব স্পষ্ট যে কিছু পেয়ে উৎপন্ন করেন। কিন্তু জুডিও খ্রিস্টান ইসলাম যে রিলিজিয়ান, তাতে কিন্তু শূন্য থেকে হয়। অদ্বৈত বেদান্তে ওই ব্রহ্ম থেকেই সব এসছে, আর কিছু লাগে না। দ্বিতীয়ত, ওই এক থেকে, এক কারণ থেকে আসে। কোথায় তুমি খুঁজে পেয়েছো একটা কারণ থেকে সবকিছু উৎপন্ন হয়? তো এরকম এখানে একটা অদ্ভুত যুক্তি। এটাকে বলা হয়, লজিকে একটা ফ্যালাসি আছে, যে ফ্যালাসিটাকে বলা হয় স্পেশাল প্লিডিং। স্পেশাল প্লিডিং, তুমি সবার ক্ষেত্রে যে যুক্তিটা খাটাচ্ছ, তোমার ক্ষেত্রে ঠিক এসে সেই যুক্তিটা থেমে যাচ্ছে। তুমি সবার ক্ষেত্রেই তুমি প্রশ্ন করছো কারণ বলো, যুক্তি দাও। তোমার ক্ষেত্রটায় যুক্তি লাগবে না। তুমি যে অলমাইটিকে মানছো, তার কোনো কারণ লাগবে না। তুমি সবকিছুর কারণ খুঁজছো, কিন্তু অলমাইটির কারণ খুঁজছো না। এটাকে বলা হয় স্পেশাল প্লিডিং, ফ্যালাসি অফ স্পেশাল প্লিডিং, যা আমার ক্ষেত্রে লাগে না, বাকি সবার ক্ষেত্রে লাগে।
হুম, তারপরে তোমরা বলো, এই নিয়ে প্রচুর আলোচনার সুযোগ আছে, বলো এখানে। তবে হ্যাঁ, উল্টোটাও তুমি প্রমাণ করতে, যুক্তির ওদের যা যুক্তি দেওয়া হয়েছে তার ফ্যালাসি দেখাতে পারো, কিন্তু ওরকম কিছু হয় না, ওই ওরকমই যে ইয়েতি নেই, কি করে প্রমাণ করব। এখন তুমি আমায় তুমি আমায় জিজ্ঞাসা করতেই পারো, তোমার রাইট আছে, আপনি কি বিশ্বাস করেন এরকম জিনিস আছে? আমার উত্তর হবে এই যে আমি যতটা বিশ্বাস করি মারমেড আছে, যতটা বিশ্বাস করি পক্ষীরাজ ঘোড়া আছে, ততটাই বিশ্বাস করি এরকম জিনিস আছে। এগুলো গল্পের ক্যারেক্টার, বিভিন্ন রকম ন্যারেটিভের ক্যারেক্টার। এক এক বয়সে লোকে এক এক রকম বিশ্বাস করে। ছেলেবেলায় খুব করে বিশ্বাস করতাম যে সত্যি করেই মারমেড আছে কোনো একটা সমুদ্রে, ওরকম বাঁটুল দি গ্রেট কোথাও একটা আছে, সত্যি করে এরকম চোখের সামনে দেখতে পেতাম। তারপর কোথায় হারিয়ে গেছে, এরকম ভাবে এক একটা গল্পে এক এক রকম, এক এক বয়সে এক এক রকম। তো ওই আমি যতটা ওরকম মারমেডে বিশ্বাস করি, ওটাও গল্প, ততটাই এগুলোতেও বিশ্বাস করি। এটা পার্সোনাল কথা, অনেকে বিশ্বাস করতেই পারেন মারমেডে, তা আমার কি আছে। অনেকে বিশ্বাস করতে পারেন ওরকম গাধা ডানাওয়ালা গাধায় করে মিরাজে যাওয়া, এসব বিশ্বাস করতে পারো তুমি, আমার তো কোনো তাতে আপত্তি থাকার কোনো কারণ নেই। বলো তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে এই প্রসঙ্গে। আর মানে উদয় যে আমার আমার লেকচারটা নিয়ে কথা বলছিল ইন্টারন্যাশনাল সেমিনারে, সেটা তো বিষয়টা অন্য ছিল, সেটা তো সাবজেক্টিভিটি নিয়ে ছিল, হুম হুম। সেটা তো এই প্রসঙ্গটা নয়। স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই ওয়ার্ল্ডের যেভাবে কজালিটি দিয়ে যেভাবে ডিটারমাইন্ড হয়ে আছে, সেখানে আপনি কি বিশ্বাস করেন যে কোন রকম মানে আমাদের ফ্রিডম অফ উইল কে তো রাখা যায় না, এবার স্বাভাবিকভাবে যদি নোমেনাল আর ফেনোমেনালের ডিস্টিংশন করা হয়, তাহলে নোমেনাল আর ফেনোমেনালের ব্রিজটা এটা কি মানে আপনি কি মনে করবেন যে এটা আদৌ কি ঠিকঠাক ভাবে ব্রিজ করা হচ্ছে, বা ব্যাপারটাকে কেমন ভাবে রাখা হবে? এথিক্স এর কনটেক্সটের বাইরেও আমার জিজ্ঞাসাটা রয়েছে। উদয়, মানে তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো যে তুমি মনে করো যে আমি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ফিলসফার, সেটা আমার খুব ভালো লাগলো। না নিজে স্যার, মানে আমি খুব ক্লিয়ার কাট এখানে বলতে চাই, মানে আপনার খুব অবজারভেশনস গুলো আমার ভালো লাগে, মানে আমার নয়, মানে আমাদের সবারই ভালো লাগে। আপনি যেভাবে একটা নতুন ধারা দেন, তো সেইভাবে আমরা জানতে চাই, এবং যেভাবে আমরা কোশ্চেন্স করতে পারি আপনাকে, অন্যদের বেলাতে একটু কমই করা যায়, তো সেই সেন্সে জিজ্ঞেস করেছি আর কি। দেখো, এটাও একটা কথা। মানে আমি কেন কথাটা বললাম যে আমি জগতের শ্রেষ্ঠ ফিলসফার, এই কারণেই তোমার কথার প্রেক্ষিতে যে যে প্রশ্নটা নিয়ে এতশো বছর ধরে লোক প্রশ্নটার প্রবলেমটা সলভ করতে পারেননি, আর তুমি ভাবছো যে আমি এখানে 10 মিনিটে একটা কথা বলে সলভ করে দেবো, সেটা একটু আমার সম্পর্কে একটু বেশি ধারণা হয়ে গেল না, তোমার উচ্চ ধারণা হয়ে গেল। সেখানে কি বলা যায়, দেখো সত্যি করে ফ্রিডম না হলে তো এ হবে না, কিন্তু এখন হয়তোবা সময় এসছে, আমি একটু তোমায় হিন্ট দিয়ে রাখি, হয়তোবা সময় এসছে ওই যে আমরা ডিটারমিনিজমটাকে যতখানি ডিটারমিন্ড বলছিলাম, সেটা বলার হয়তো এখন জায়গা নেই। কেন? একটা কথা বলি তোমায়, তুমি যদি কোয়ান্টাম ফিজিক্সে দেখো, কোয়ান্টাম ফিজিক্সে কি হয় দেখো, লাইট এর দুটো থিওরি আছে সেই নিউটনের সময় থেকে, একটা ওয়েভ থিওরি, একটা পার্টিকেল থিওরি, এগুলো তোমরা জানো বেসিক। তো এখনো এটা সলিউশন হয়নি লাইটটা ওয়েভ না পার্টিকেল। কিছু এক্সপেরিমেন্ট করা হয়েছে কোয়ান্টাম ফিজিক্সের দিক থেকে, সেখানে দেখা যাচ্ছে, দেখো দুটো স্লিট আছে, তার ভেতর দিয়ে লাইটের ফোটন গুলোকে পাঠানো হয়।
র্যান্ডম ফায়ার করা হচ্ছে, পিছনে একটা স্ক্রিন আছে, তাহলে কি হবে? র্যান্ডম ফায়ার করলে কি হবে? লাইট যদি পার্টিকেল হয় তাহলে স্ক্রিনে ওরকম দুটো স্লিট যেরকম ঠিক সেরকম দুটো দাগ পড়বে, মানে অনেকগুলো লাইটের ফোটন যদি ফায়ার করা হয় র্যান্ডামলি তাহলে ওরকম দুটো স্লিট হবে স্ক্রিনে। লাইট যদি ওয়েভ হয় তাহলে কি হবে? ওটা তো ওরকম সোজাসুজি যাবে না, ওটা তো ঢেউ খেলে খেলে যাবে, কাজে পুরো স্ক্রিনটা জুড়েই একটা ওয়েভের মতন একটা ছাপ পড়বে, ওরকম দুটো স্লিটের ওরকম দুটো স্ট্রেট লাইন পড়বে না। এটা বেসিক সেটআপ। দেখা যাচ্ছে যে তুমি যখন ডাইরেক্ট ফায়ার করছো সত্যি করেই ওই রকম দুটো স্ট্রেট লাইন দেখা যাচ্ছে স্ক্রিনে, তার মানে প্রুভড হয়ে গেল লাইট হচ্ছে ফোটন কিরকম ভাবে বিহেভ করে, ফোটন মানে পার্টিকেলের মতন বিহেভ করে, প্রুভড হয়ে গেল, ভালো কথা। এইবার দেখো এই যে ফায়ার করা হলো, এইবার ফায়ারটা ডাইরেক্ট ওই স্ক্রিনের দিকে করা হলো না, করা হচ্ছে একটা মিরারে, মিরারটার সাথে একটা কম্পিউটারে যোগ করা আছে। হ্যাঁ, ওর মানে ওই স্লিটের দিকেই এ করা হলো, স্লিটের দিকেই করা হলো, কিন্তু সেটার একটা মিরার আছে সামনে, সেটা দেখা যাচ্ছে কোন স্লিটে ঢুকছে, মানে কোনটার দিকে টার্গেট করে করা হচ্ছে ফায়ারটা। তার মানে এটা নোটেড হলো, মানে ওইটার থেকে রিফ্লেক্ট করে, ওটাই রিফ্লেক্ট করে ওটা ওই লাইটটা আবার কম্পিউটার স্ক্রিনে নোটেড হচ্ছে যে ওটা কোনটার দিকে টার্গেট করে ওটাকে ফায়ার করা হচ্ছে। এইটা যখন হচ্ছে তখন দেখা যাচ্ছে যে ওই রকম একই কাজ করা হলো, যে ওখানে থেকে ফায়ার করা হচ্ছে, ডাইরেক্ট ফায়ার করা হচ্ছে, কিন্তু ওরকম স্ট্রেট দুটো লাইন পড়ছে না। ওখানে যেটা দেখা যাচ্ছে ওখানে ওই ওয়েভের মতো ছড়িয়ে একটা পেছনের স্ক্রিনে ওয়েভের মতন একটা ছড়িয়ে একটা ছবি আসছে। তার মানে কি? তার মানে দেখো যে তুমি অবজার্ভ করলে, খেয়াল করে দেখো শব্দটা ইউজ করছি, তুমি অবজার্ভ না করলে অবজেক্ট একভাবে বিহেভ করে, তুমি অবজারভেশনটা তো একটা এপিস্টেমিক ব্যাপার, মানে কম্পিউটারটা অবজার্ভ করছে, অবজার্ভ করলে সে অন্যরকম ভাবে বিহেভ করে। সাংঘাতিক বিষয় হয়ে গেল। তার মানে অবজেক্টিভ ওয়ার্ল্ডটা তুমি যতখানি কজালি ডিটারমিন্ড ভাবছিলে অতখানি কজালি ডিটারমিন্ড নয়। তোমার পুরো তোমার স্কিমটাকে নতুন করে ভাবতে হবে। কারণ তুমি যখন অবজার্ভ করছো কজালিটি একভাবে রোল প্লে করছে, তুমি যখন অবজার্ভ না করছো কজালিটি যেন ডিটারমিনিস্টিক্যালি রোল প্লে করছে। তুমি অবজার্ভ করলে ডিটারমিনিজম আর থাকছে না। কাজেই যে নিউটনিয়ান ডিটারমিনিস্টিক ওয়ার্ল্ডের কথা আমরা এতদিন ভেবেছি, যার উপর পুরো ফিলসফি দাঁড়িয়ে রয়েছে, সেটাকে পুরো কেঁচে গন্ডুস করতে হবে, নতুন করে ভাবতে হবে। ওই চিন্তাটার মধ্যেই গন্ডগোল ছিল, অবজার্ভ করলে ডিটারমিনিজম থাকে না। তার মানে কি হয়ে গেল? কজালিটির মধ্যে হিউম্যান ইন্টারভেনশন, বেসিক কজালিটির মধ্যে হিউম্যান ইন্টারভেনশন আছে। অবজারভেশন তো হিউম্যান, অবজারভেশন কম্পিউটার করুক আর যেই করুক সেটা তো হিউম্যান করাচ্ছে। অবজারভেশন তো একটা হিউম্যানিস্টিক টার্ম, ওই হিউম্যানিজমের সেন্সে নয়, হিউম্যানিস্টিক মানে হিউম্যান ইন্টারভেনশন অর্থে। তাহলে অবজার্ভ করলে কজালিটি অন্যভাবে কাজ করে, অবজার্ভ না করলে মানে হিউম্যান ইন্টারভেনশন না থাকলে কজালিটি অন্যভাবে কাজ করে। কাজেই কজালিটিকে যেভাবে ডিটারমিনিস্টিক্যালি নিউটন ভেবেছেন সেরকমটা নাও হতে পারে। কাজেই ওই মডেলে বারবার করে তুমি ফ্রিডমকে ফিট ইন করতে চাইছো, সেটা হয়তো নয়। হয়তো বা গল্পটা এরকম যে কজালিটির মধ্যে ফ্রিডম অলরেডি ফিট ইন করা আছে,
আর কজালিটিটা ওরকম ডিটারমিনিস্টিক নয়। কজালিটিকে তাহলে আমাদের এবার ডোমেন স্পেসিফাই, নিউটন কি সবটা ভুল বলেছিলেন? না, সবটা ভুল বলেন। আমাদের ডোমেন স্পেসিফাই করে দিতে হবে। এই ডোমেনে কজালিটিটা ওরকম ডিটারমিনিস্টিক, মানে আনঅবজার্ভড হিউম্যান ইন্টারভেনশন ছাড়া ডোমেনে কজালিটিটা ডিটারমিনিস্টিক। হিউম্যান ইন্টারভেনশন যেখানে থাকে সেখানে কজালিটি ডিটারমিনিস্টিক নয়। কাজেই কান্ট ওখানে ভুল ভেবেছেন যে আমি ন্যাচারাল ওয়ার্ল্ডকে পুরোটা ডিটারমিনিস্টিক লয়ের দ্বারাই ব্যাখ্যা করে দিতে পারবো উইদাউট হিউম্যান ইন্টারভেনশন। এটা কান্ট ভেবেছিলেন নিউটনিয়ান ওয়েতে। সেই ভাবাটার মধ্যেই হয়তো গন্ডগোল ছিল। আমি জানি না আমার কথাটা বুঝতে পারলে কিনা। স্যার বুঝতে পেরেছি। আমার খুব ভালো লাগলো এই কথাটা শুনে, এবং একটা অন্য আঙ্গিক পেলাম। মানে অন্তত পক্ষে মানে আমার মতো বা চিরুদার সাথে আমার অনেক কথা হয়, চিরঞ্জিত দার সাথে, যাদের এরকম স্বপ্ন থাকে যে আপনার মতো এরকম ভাবে এই বিষয়গুলো দেখার বা অবজারভেশন করার, তাদের ক্ষেত্রে থেকেই আমি এই প্রশ্নটা করেছিলাম যে আপনার পার্টিকুলারলি কেমন আপনি এটাকে ভাবেন সেই সেন্স থেকে। তো আমার কোশ্চেনটা অনেকখানি ননসেন্স হতে পারে ব্যাপারটা। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলে আমি তার ডেপথটা বললাম, যে কোয়েশ্চেনটার ডেপথটা এতটাই যা নিয়ে মানুষ এত 100 বছর ধরে ভেবেছে, 1000 বছর ধরে ভেবেছে প্রবলেমটা। কিন্তু এখন আমাদের তো প্রবলেম সবসময় কেন, সমস্যাটা কেন হচ্ছিল, নিউটনের সায়েন্স একটা ডিটারমিনিস্টিক ওয়ার্ল্ডের ছবি উঠে আসছিল, তাই তো প্রবলেমটা হচ্ছিল। কিন্তু এখন সেই ছবিটাই ভেঙে চুরমার হয়ে গেছে, ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে। এখন একটা অন্য ছবি উঠে আসছে। তাহলে জিনিসটাকে গোড়ার থেকে ভাবতে হবে। এবং হয়তোবা বলে আমি একটা উত্তর বললাম যে হয়তোবা আমার কজালিটির যে নোশন, তার মধ্যে ফ্রিডম মানে ইন্টারটুয়াইন্ড হয়ে রয়েছে। তাহলে ওই ডিটারমিনিস্টিক কজালিটি তার ডোমেইন আলাদা হয়ে যাবে, আর ফ্রিডমের কজালিটির ডোমেইন আলাদা হয়ে যাবে, কান্টিয়ান সেন্সে নয়। কান্ট তো দুটো রিয়েলম বলেছিলেন, একই রিয়েলমের মধ্যেই হবে, এই এম্পিরিক্যাল ওয়ার্ল্ডের মধ্যেই হবে, ওই আপার রিয়েলমে যাওয়া যাবে না। কান্টের আপার রিয়েলমে গেলে ওই প্রবলেম থাকবে, ব্রিজ প্রবলেম। কাজেই প্রবলেমটা সলভ হবে হয়তো একটা রিয়েলমের মধ্যে থেকেই। আমরা তাকিয়ে রয়েছি সায়েন্সের নতুন থিওরি, নতুন ইনভেনশনের দিকে। যদি আর তোমাদের প্রশ্ন না থাকে তাহলে আজকে এখানে শেষ করি। আরো যদি অনেক প্রশ্ন থাকে তাহলে আরো একটা আমরা ফলো আপ লেকচার করব, দরকার হলে, কোনো অসুবিধা নেই। এটা ডিসকাশনটাই বেশি ইম্পর্টেন্ট। আমরা প্রায় বইটার যতটা পজিটিভ মানে মানে থিসিসের অংশটা মেথোডোলজি ছাড়া প্রায় শেষ করে নিয়েছি। এবার যেগুলো বলতে হবে সেগুলো ফাইনার পয়েন্টস, মেন পয়েন্টস আমাদের সব প্রায় বলা হয়ে গেছে, একটা পয়েন্ট ছাড়া। স্যার ভীষণ ভালো লাগলো। কিন্তু সেমিনারে আপনি যে বক্তব্যটা দিয়েছিলেন, যে লেকচারটা দিয়েছিলেন, সেটার অন্ততপক্ষে একটা সামারি যদি এই সিজনের মধ্যে রাখা যায় তাহলে তো অনেক ভালো হতো ব্যাপারটা। তাহলে আমি নেক্সট দিন সাবজেক্টিভিটি নিয়ে বলবো, এবং সাবজেক্টিভিটি নিয়ে কান্টের কথা, যে কথাটা কেউ আলোচনা করে না, যে জায়গাগুলো কান্টের, যে জায়গাগুলো আমি জানি না কেন আলোচনা করে না, সেই জায়গাগুলো, সেই প্যাসেজগুলো কেন বাদ দিয়ে লোকে বলে, তো সেই জায়গা ধরলে কান্টের কি দাঁড়ায়, সাবজেক্টিভিটির সেন্স কি দাঁড়ায়, সেটা পরে কিন্তু খুব ভালো হবে স্যার এটা। হ্যাঁ, মানে আমার খুব কাজে লাগবে। হ্যাঁ, আমিও অনেক তাকিয়ে আছি এটার উপর। ঠিক আছে, তোমরা এগ্রি করলে ঠিক আছে। হ্যাঁ, স্যার থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, পরের দিন হবে। হয় না, কেটে দিন না, কেটে দিলেও অন করে থাকবে, অনেকক্ষণ নেবে। এই এসছে এইদিকে।